নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। যে খবরের দিকে নজর রাখবো, বঙ্গে বিধানসভা নির্বাচনের বাকি মাত্র কয়েকটা দিন, আর তার আগে আজ সকাল থেকেই সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে। শুক্রবার সকাল থেকে কলকাতায় চলছে লাগাতার আয়কর তল্লাশি। কলকাতায় শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে আয়কর হানা। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে নাম, মিরাজ শাহ, ভবানীপুর গুজরাটি এডুকেশন সোসাইটি ট্রাস্টের সদস্য তিনি। 2026 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের একজন প্রস্তাবকও তিনি। নির্বাচনের ঠিক আগে তার বাড়িতে তল্লাশি হওয়ায় বাংলার রাজনীতিতে কার্যত পারদ চড়ছে। ঠিক তার আগে তার বাড়িতে তল্লাশি চলছে, যেমন ঠিক অপরদিকে রাসবিহারীর বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বাড়িতে যখন কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তল্লাশি চলছে, ঠিক তখনই শুক্রবার সকালে কালীঘাটের গ্রিক চার্চের কাছে তৃণমূল নেতা কুমার সাহার বাড়িতেও পৌঁছে যায় আয়কর দপ্তরের আধিকারিকরা। জোড়া এই অভিযানের নেপথ্যে কোনো আর্থিক লেনদেনের যোগসূত্র রয়েছে কিনা আর তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের নির্বাচনী সভা থেকে এই প্রসঙ্গে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, তাই এসব করছে। তারা কিন্তু সমস্ত সরঞ্জাম তারা নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং মানুষদের এই প্রসঙ্গে কোচবিহারের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন, চলুন শুনবো। আগে জবাব দিন, আপনি বলেছিলেন দেশে কালো টাকা ফিরিয়ে আনবেন, নোটবন্দি করে সবার টাকা কেড়ে নিয়েছিলেন, কাউকে কালো টাকা আনতে পেরেছিলেন? আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। নির্বাচনের আগে সক্রিয় ভূমিকায় কেন্দ্রীয় এজেন্সি। সকাল থেকে চলছে লাগাতার আয়কর তল্লাশি। এই বিষয়ে আলোচনায় আসবো। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, আপনার কাছ থেকে যে বিষয়টি সম্পর্কে জানতে চাইবো, যে আজ সকাল থেকে যেমনটা দেখা গেল যে সক্রিয় ভূমিকায় কেন্দ্রীয় এজেন্সি একেবারে নির্বাচনের ঠিক প্রাককালে শুক্রবার সকাল থেকে কলকাতার একাধিক জায়গায় আয়কর তল্লাশি চলছে। রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার, আর ঠিক অন্যদিকে দেখা গেল দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী কুমার সাহা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নাম, তৃণমূলের প্রার্থীর প্রস্তাবক মিরাজ শাহ, তার বাড়িতেও কিন্তু লাগাতার তল্লাশি চলছে। ঠিক এই প্রসঙ্গে কোচবিহারের নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কেন্দ্রীয় সরকারকে একেবারে আক্রমণ করেছেন, বলছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটের আগে এসব করা হচ্ছে। এই বিষয়ে ঠিক কি বলবেন আপনি? আর কার্যত নির্বাচন একেবারে দোরগোড়ায়, তার আগে রাজনৈতিক সমীকরণটা ঠিক কি দাঁড়াতে চলেছে? দেখো সৌমি, রাজনৈতিক সমীকরণ তো আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের বাড়িতে, অফিসে, বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। কলকাতা জুড়ে আমরা দেখেছি। আগে রাজনীতির বিষয়টা আমি পরে আসছি, কিন্তু প্রথম যেটা, যে আজকে ভোরবেলা অর্থাৎ শুক্রবার ভোরবেলা ইডি প্রথম এনফোর্সমেন্ট ডিরেক্টর কলকাতার মোট 5টি জায়গায় হানা দেয়। এর মধ্যে রয়েছে সল্টলেকের মিডলটন স্ট্রিট সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা এইসব জায়গায় তল্লাশি চলছিল। বিশেষ করে সল্টলেকের সিএফ এবং সিকে ব্লকে একটি আবাসনে অভিযান চালানো হয়। কেন্দ্রীয় বাহিনী পুরো এলাকাটাই ঘিরে রাখে এবং সেই বাড়িতে কারো প্রবেশ বা বাইরে বেরোনোর উপায় সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সকালবেলা যখন এইটা দিয়ে শুরু হলো, তারপরে দেখা গেল যে যত বেলা বাড়তে গেল তত কিন্তু এই যে কেন্দ্রীয় এজেন্সি, বিভিন্ন এজেন্সিগুলোর তৎপরতা বাড়তে চললো। যেরকম
উল্লেখযোগ্য হচ্ছে রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী যায় এবং সেখানে এই তৃণমূল নেতা কুমার সাহা, কালীঘাটের যে একজন তৃণমূল নেতা রয়েছে কুমার সাহা, তার বাড়িতে আয়করের দপ্তরের প্রতিনিধিরা পৌঁছে গেছেন। দেবাশিস কুমারের যে বাড়ি মতিলাল নেহরু রোডের পার্টি অফিস, সেখানেও হানা দিয়েছে এবং দুপুর পর্যন্ত আমরা প্রায় দেখেছি যে দেবাশিস কুমারের যিনি অ্যাকাউন্টস দেখছেন আর কি, ইলেকশন পারপাসে যিনি অ্যাকাউন্টস দেখছেন, তিনি ইলেকশন কমিশনে যাওয়ার কথা ছিল। তার আজকে সমস্ত কিছু কাগজপত্র নিয়ে আর কি, হিসাব রক্ষক তিনি, অ্যাকাউন্টেন্ট, অডিট এসবগুলো দেখবেন। তো তিনি বারবার ওই বলছেন যে আমাকে কাগজপত্র দিন বা আমি ওখানে যাব, কিন্তু তিনি যেতে পারেননি এবং বিভিন্ন জায়গায় কিন্তু এটা চলেছে। এবং তারপরেই উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে যে এই যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কেন্দ্র, সেখানে 6 জন যে প্রস্তাবক, তার মধ্যে অন্যতম একজন প্রস্তাবক, তার নাম হচ্ছে মিরাজ শাহ, তার বাড়িতেও কিন্তু তল্লাশি শুরু করেছে। এবং যা জানা যাচ্ছে যে তিনি ভবানীপুরের গুজরাটি সংগঠনের প্রধান, অর্থাৎ কে মিরাজ শাহ না, তিনি ভবানীপুরে গুজরাটি সংগঠনের প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক বরাবর ভালো এবং গত 8ই এপ্রিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মনোনয়নপত্র পেশ করেছেন, সেই সময় তার পাশেই ছিলেন কিন্তু মিরাজ শাহ। আমরা জানি যে এইবারে যদি রাজনীতির কথায় আসা যায়, ভবানীপুর কেন্দ্রে একটা মিশ্র এলাকা, সেখানে কিন্তু যেমন একদিকে মারওয়ারি রয়েছে, তেমন কিন্তু গুজরাটি এবং অন্যান্য সম্প্রদায়েরও মানুষ রয়েছে, মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে। তো এই জায়গা থেকে কিন্তু গুজরাটিদের এবং পাঞ্জাবি, এদের একটা কিন্তু বড় প্রভাব রয়েছে। তো ফলে এদের ভোটের উপর কিন্তু অনেকটা নির্ভর করছে। তো এই মিরাজ শাহ তিনি কিন্তু ভবানীপুর এডুকেশন সোসাইটির একজন আর কি, তার একজন কর্তা বলা যায়, তাদের যে ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য তিনি। এবং যা জানা যাচ্ছে যে 1941 সালে এই বাড়ি, মানে যে বাড়িতে মিরাজ শাহের বাড়িতে তল্লাশি হচ্ছে, সেটা কিন্তু 1941 সাল থেকে এই বাড়ি। এবং এখানে মূলত যা জানা যাচ্ছে যে আয়কর বিভাগের তরফে জানা গেছে যে মূলত জমি দুর্নীতি মামলায় এবং বিতর্কিত জমি কিনে ভুয়ো দলিল তৈরির অভিযোগে তদন্ত করতে এদিন মিরাজের বাড়িতে পৌঁছয় আয়কর দপ্তরের আধিকারিকরা। এখন প্রশ্ন হলো যে ঠিক ভোটের আগেই কেন, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন, যেই থাকতো বিরোধীতে তারাও অভিযোগ করতেন, একই অভিযোগ করতেন যে এই ভোটের মুখে কেন। দেখো এখানে এখন কিন্তু পুরোটাই কিন্তু এই যে যত এজেন্সি থেকে শুরু করে যা কিছু, এখন কিন্তু সমস্ত কিছু নির্বাচন কমিশনের অধীনে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে রাজ্যের প্রশাসনিক সমস্ত কিছু কিন্তু নির্বাচন কমিশনের অধীনে। তাই নির্বাচনে কিন্তু কালো টাকা হচ্ছে একটা প্রধান উৎস। যার যত টাকা, সে তত ভোটে তার অর্থ দিয়ে এই যে পেশি শক্তি বা যেগুলো বলা হয়, তো সেই কারণে যাতে কালো টাকার প্রবেশ না করে এবং কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, যারা যারা দুর্নীতি করেছে, যাদের কাছে কালো টাকা রয়েছে বা যাদের সম্পর্কে এরকম অভিযোগ রয়েছে, সেই সব দুর্নীতি সঙ্গে যারা যুক্ত, তাদেরকে কিন্তু ঠিক ভোটের আগে এটা কিন্তু কমিশনের নির্দেশে করা হচ্ছে। এখন যদি দেবাশিস কুমারের কথা বলা যায়, দেবাশিস কুমার কিন্তু একটা জমি নিয়ে কিন্তু ইতিমধ্যে তাকে বেশ কয়েকবার ডেকেছে এবং সেটা নিয়ে আমরা দেখছি যে কয়েকদিন ধরেই কিন্তু একটা জল ঘোলা হচ্ছে। এবার একের পর এক যখন তদন্ত হয়, তখন কি হয় যে বিভিন্ন বিষয় উঠে আসে, তখন এক নেতার সঙ্গে হয়তো আরেক নেতা জড়িত, আরেক নেতার সঙ্গে আরেক নেতা জড়িত। তো এইভাবেই কিন্তু বিষয়টা উঠে আসে। ফলে কোথাও তো এটা তো ঘটনা যে ধরো আজকে আমি মিরাজ শাহর কথা বলছি, মিরাজ শাহ হয়তো মুখ্যমন্ত্রীর প্রস্তাবক হতে পারেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো, কিন্তু তিনি যদি কোনো রকম দুর্নীতির সাথে জড়িত থাকেন, তাহলে ওই রাজনীতির সঙ্গে মিশে যাচ্ছে। যেহেতু তার বিরুদ্ধে আয়কর দপ্তরে যেটা বলা হচ্ছে যে জমি, বিতর্কিত জমি কিনে ভুয়ো দলিল তৈরির অভিযোগ তার বিরুদ্ধে আছে। তো এবার বলতে পারো যে এখন কেন সেগুলো, অ্যাকচুয়ালি ভোটের সময় আমরা জানি যে মার্চ মাসে, গত মার্চে যখন নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা, আগে 15 মার্চ দিন ঘোষিত হয়েছে, তার আগে 9 এবং 10 মার্চ এ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল টিম ছিল। তারা কিন্তু 10 মার্চ, না 9 মার্চ সম্ভবত, তখন কিন্তু এই রাজ্যের মোট 24টা
কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের যে সমস্ত এজেন্সি রয়েছে সেই এজেন্সিগুলিকে কিন্তু সরাসরি নির্দেশিকা দেওয়া হয়েছিল যে খুব কড়াভাবে কাজ করতে হবে। অর্থাৎ কোনো রকম যারা দুর্নীতিতে জড়িয়ে রয়েছে, যাদের নামে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে যে সমস্ত তদন্ত প্রক্রিয়াগুলোকে আরো দ্রুত করতে হবে এবং যত ভোট এগিয়ে আসবে তত কিন্তু এটা তৎপরতা বাড়াতে হবে। এটা কিন্তু কমিশনের নির্দেশ তখন থেকে দেওয়া হয়েছে। শুধু ইডি, সিবিআই, তারপরে আমরা যদি বলি আয়কর দপ্তর মানে আইটি যেটাকে বলছি, আয়কর দপ্তর, তারপরে হচ্ছে অন্যান্য যে সমস্ত আরো আছে এগুলো তো কেন্দ্রীয় এজেন্সির কথা গেল। কিন্তু আমরা যদি অন্যদিকে দেখি রাজ্য স্তরের যে এজেন্সিগুলো রয়েছে, দেখো বিভিন্ন জায়গায় কিন্তু আমরা যদি রাস্তায় বেরোই বা হাইওয়েতে যদি বেরোই, বিভিন্ন জায়গায় কিন্তু নাকা চেকিং চলছে। তার কারণও কিন্তু একটা, কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিন্তু নাকা চেকিং করা হচ্ছে, সমস্ত গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। সেখানে কোথাও পাওয়া যাচ্ছে কি বলে বেআইনি মাদক পাওয়া যাচ্ছে, কোথাও টাকা উদ্ধার হচ্ছে, প্রচুর টাকা উদ্ধার হয়েছে আজ পর্যন্ত। তো শুধু এইগুলো এই যে মানে এই যে টাকা বা যখন এই যে মাদক উদ্ধার হচ্ছে, এগুলোও কিন্তু নার্কোটিক্স ডিপার্টমেন্ট আছে, এর সঙ্গে এনফোর্সমেন্ট রয়েছে, তারপরে আরো নানা রকম আমরা যদি বলি আবগারি দপ্তর, তাদেরকেও বলা হয়েছে যে বেআইনি মদ যাতে এক রাজ্য থেকে আরো রাজ্য বা সীমান্ত এলাকাগুলিতে বেআইনি মদ যাতে না হয়, এবং মদের যে প্রোডাক্ট তৈরি হচ্ছে তার যে মানে প্রত্যেক দিন কি পরিমাণ তৈরি হচ্ছে, সেই পরিমাণ কত, তার প্রত্যেক দিন সেই লিস্টও কিন্তু সেটা জানাতে হচ্ছে নির্বাচন কমিশনকে। তাই রাজনীতির কথা কখন আসছে? রাজনীতির কথা তখনই আসছে যখন এই সমস্ত এই যে দেবাশিস কুমার, এই যে কুমার সাহা, এই যে মিরাজ শাহ, কারণ এরা প্রত্যেকে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, ফলে তেমনি তাদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ রয়েছে, হয়তো প্রমাণ হয়নি কিন্তু দুর্নীতির অভিযোগ তো রয়েছে। তাই এইখানটায় কিন্তু রাজনীতি হচ্ছে। আজকে সুজিত বসুর কথা যদি বলি বা অন্যান্য যাদের আমাদের খাদ্যমন্ত্রী রতিনবাবু তার কথাও যদি বলি, প্রত্যেকেই কিন্তু প্রত্যেক জায়গাতেই কিন্তু অভিযোগ রয়েছে। এবং নির্বাচন কমিশন অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করাতে যারা যারা যা কারণ তাদেরকে কিন্তু ভোটের আগে এই যে সমস্ত দপ্তরগুলোকে তাদের কিন্তু এই রিপোর্টগুলো পাঠাতে হয়। শুধু ইডি, সিবিআই, এনআইএ বা আইটি ডিপার্টমেন্ট শুধু কেন্দ্র 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 বললে হবে না, আজকে তো রাজ্যের বাহিনীও তো তল্লাশিতে যুক্ত রয়েছে। তো এটা এগুলোর মধ্যে কিন্তু ওই যেহেতু এরা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাই যখনই হচ্ছে তখনই এটা রাজনীতির কথা উঠে আসছে। কিন্তু এইটা তো ঘটনা যে যদি সত্যি সত্যি ধরো মিরাজ শাহ, তিনি যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক না থাকতো, তিনি যদি মুখ্যমন্ত্রীর যদি তিনি প্রস্তাবক মনোনয়নের প্রস্তাবক না হতেন, তাহলে কি মিরাজ শাহকে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তাহলে কি ইডি বা সিবিআই বা যাই হোক এনআইএ, আইটি তার বিরুদ্ধে রেড হতো না? তেমনই আমি যদি দেবাশিস কুমার ধরি, তিনি বিধায়ক ছিলেন, তিনি কি বলে আমাদের দীর্ঘদিন ধরে কাউন্সিলর, তো সেইখান থেকে দেবাশিস কুমার তৃণমূল নেতা, তিনি বড় পুজো করেন, তার একটা বড় পুজো রয়েছে, তো এগুলো তো রয়েছে, এগুলো তো তার একটা পরিচয়। কিন্তু যদি এই দেবাশিস কুমার এই পরিচয়গুলো না থাকতেন, তাহলে কি তার বিরুদ্ধে দুর্নীতি থাকলে তাকে কি তার বিরুদ্ধে কি এই তদন্ত হতো না? যেহেতু রাজনৈতিক ব্যক্তিরা এর সঙ্গে দুর্নীতি জড়িত আছে, তাই সেটাকে কোথাও একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা হচ্ছে, যার ফলে এইটা বারবার করে এই রাজ্যে যখনই এই নির্বাচনের আগে, শুধু এটা এখানে নয়, আমরা যদি দিল্লির নির্বাচন দেখি, দিল্লি নির্বাচনে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছিল এই মদ কেলেঙ্কারিতে। হ্যাঁ, ঠিক ভোটের আগে আগেই কিন্তু গ্রেফতার করা হয়েছিল, বহুবার ইডি তাকে সমন জারি করেছিল বা ডেকে পাঠিয়েছিল, যায়নি, অবশেষে তাকে কিন্তু নিয়ে গেছে। তো আমরা জানি যে এখন যেহেতু কেন্দ্রের ক্ষমতায় এবং এই এজেন্সিগুলো কেন্দ্রের অঙ্গুলি হিলনে চলে অকলনে, যদিও তার কোনো প্রমাণ নেই, কিন্তু তবুও তো কেন্দ্রের একটা হস্তক্ষেপ থাকে, তাই ন্যাচারালি একটা ন্যারেটিভ তো তৈরি হবে যে রাজনীতির জন্য যাতে এগুলো হচ্ছে। তো তেমনই এই 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 যে এজেন্সি যে তৎপরতা, এই এজেন্সির তৎপরতা কিন্তু এখন চলবে, এটা কিছু করার নেই। কারণ এই যে ডে টু ডে রিপোর্ট কিন্তু নির্বাচন কমিশনের কাছে এই এজেন্সিকে দিতে হচ্ছে, প্রত্যেকের নামে যা যা আছে সেগুলো। শুধু তাই না, আমরা যদি দেখি প্রত্যেক থানায় নির্বাচনের আগে দাগী অপরাধী কারা আছে, তারা কি করছে, তারা কোথায় আছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে কি কি মামলা ছিল, তারা গত ভোটে তাদের কি ভূমিকা ছিল, এই যে পুরো বিষয়গুলো, এগুলোও কিন্তু নির্বাচন কমিশন খুঁটিয়ে দেখছে। দেখার পর কিন্তু এই যে দাগী অপরাধী বিভিন্ন থানায় থানায় যে সমস্ত অপরাধী রয়েছে, তাদেরকেও কিন্তু এই ভোটের সময়
কিন্তু নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে হয় তাদেরকে নিয়ে গিয়ে থানায় বসিয়ে রাখা হবে ভোটের দিনে, বা তাদেরকে কোথাও মানে যা হোক কিছু একটা ব্যবস্থা কিন্তু নির্বাচন কমিশন নিচ্ছে। তা বলে এই নয় যে নির্বাচন, কারণ নির্বাচন যাতে অবাধ শান্তিপূর্ণ হয়, কারণ নির্বাচন কমিশন এবার এই রাজ্যের নির্বাচনটাকে কিন্তু অন্য রকমভাবে তারা করতে চাইছে। কারণ বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গের যে নির্বাচন, যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেক নির্বাচনে রক্ত ঝরেছে, মানুষের মৃত্যু হয়েছে। ফলে এবারে কিন্তু নির্বাচন কমিশন, এবং যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু এর পুরো দায় বর্তায় নির্বাচন কমিশনের উপরেই। তাই যতই রাজনীতির কথা বলা হোক, আলটিমেটলি কিন্তু নির্বাচনের দিনে যদি রক্তপাত হয়, সংঘর্ষ হয়, যদি কারোর মৃত্যু হয়, তাহলে কিন্তু পুরো এই যে দোষটা সেটা কিন্তু পড়বে নির্বাচন কমিশনের উপরেই। তখন কিন্তু এই আমরা মিডিয়া যারা বা যারা রাজনৈতিক নেতা তারা বলছেন, তারা কিন্তু একই কথাই বলবেন যে নির্বাচন কমিশন ব্যর্থ। তাই নির্বাচন কমিশন কিন্তু আট ঘাট বেঁধে এ রাজ্যে নির্বাচনের আগে যত রকম এই যে দুর্নীতি আছে, যত রকম যাদের বিরুদ্ধে মামলা আছে, যাদের বিরুদ্ধে যা যা আছে, এইগুলো নিয়ে কিন্তু সক্রিয় হওয়ার নির্দেশ দিচ্ছে এজেন্সিকে। ফলে এজেন্সি কিন্তু তার কাজ করবে, এবং আমি মনে করি যত ভোটের দিন এগিয়ে আসবে এই তৎপরতা কিন্তু বাড়তেই থাকবে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে। দাদা যেমনটা সার্বিকভাবে বোঝালেন যে বিষয়টি, একেবারে নির্বাচনের প্রাক্কালে আয়কর তল্লাশির জেরে কিন্তু রাজনৈতিক মহলে তুমুল জোর চর্চা শুরু হয়েছে।